Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিনকন্যা 2 গল্পটির পর্ব 3। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিনকন্যা 2 পর্ব 3। মুনতাহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বডমন খারাপ তার জীবনটা কেন স্বাভাবিক নয়। লড়াইয়ে হানাহানিতেই পুরো জীবনটা কেটে যাচ্ছে। না পারল মা বাবার কাছে শান্তিতে থাকতে, আর না পারল। হঠাৎ শাড়ির আঁচলের গিট্টু থেকে একটা ছোট পাথর বের করল। এটাই তার নিশানা। ও জানে না ও কতদিন এভাবে থাকতে পারবে, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে তার অসম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। চোখটা কিছুক্ষণের জন্য বুজল। কিরে মা, ডাকছিস যে? কণ্ঠ শুনে চোখ খুল মুনতাহা। সামনে জোব্বা পরা সেই হুজুরটাই দাঁড়িয়ে আছে। সালাম করে মুনতাহা বলল, আমার মনে হচ্ছে আমি তাকে পেয়ে গেছি। এখন শুধু অপেক্ষা সামনে আসার। সে তোমার সামনে আসতে চাইবে না মুনতাহা। তাহলে কি করে হবে? লোকটি খানিকক্ষণ চুপ থেকে বলল, সে তোমাকে সবসময় পিছন থেকে আঘাত হানতে থাকবে, কিন্তু সামনে আসবে না। সে তখনই কেবল সামনে আসবে যখন তুমি পুরোপুরি অসহায় হয়ে পড়বে। মুনতাহা, তুমি বড ভেঙে পড়েছ মা। এভাবে হলে তো হবে না। তোমার সামনে বিরাট লড়াই। দোয়া করবেন। এখনো অবধি বেঁচে থাকার কারণটাই তো তার মুখোমুখি হওয়া। তাই এত সহজে হার আমি মানব না। জোব্বা পরা লোকটা মুচকি হেসে আবার অদৃশ্য হয়ে গেল। মুনতাহা এক প্রচণ্ডে ক্রোধে ফেপে উঠল। তারপর এক লাফে ব্যালকনি থেকে নেমে বাগানের গাছের ডালে বসা সাপটার গলা শক্ত হাতে চেপে ধরল। জ্বলজ্বল করা চোখে তাকিয়ে বলল, আমার কথা লুকিয়ে শুনে অন্যকে পাচার করার মতলব করছিস? এত বড় সাহস দিয়ে দিয়েছে তোদের ওস্তাদ। তবে এটাও শুনে রাখ, মুনতাহার কোনো ক্ষতি করতে আসলে তোরা একটাও জ্যান্ত ফিরবি না। তুই তো এখান থেকে আর ফিরবি না। বলেই সাপের গলাটা আরো শক্ত করে চেপে ধরল। সাপের রূপ ছেড়ে ভয়ঙ্কর শয়তানের রূপে পরিবর্তন হলো সাপটি। হিংস্র গলায় বলতে লাগল, আমাকে ছেড়ে দে, না হলে তুইও রেহাই পাবি না। তোর ধ্বংসের দিন ঘনিয়ে এসেছে জিনকন্যা। আমার ধ্বংসের চিন্তা করার আগে আমি তোকে শেষ করে দেব। বলেই শয়তানটার ঘাড়ে দাঁত বসিয়ে দিল মুনতাহা। শয়তানটা মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে মরা সাপ হয়ে যায়। মুনতাহার ইশারায় তাতে আগুন ধরে ছাই হয়ে যায়। রাগটা কমে আসে, তবুও শান্ত হতে পারছে না। রুমে এসে এক গ্লাস পানি খেয়ে নিল। কিন্তু হাসনাটা কোথায় গেল? রুমে উকি ঝুঁকি মেরে চেক করেও পেল না। কাউকে খুঁজছ শুনে সামনে তাকাল মুনতাহা। হাসনাত খাবারের ট্রবে মুনতাহার সামনে রেখে মুখোমুখি বসল। মুনতাহা মাথা নিচু করে বলল, কাউকে না। কোথায় ছিলে? কিচেনে। আজ আমি তোমার জন্য নিজে রান্না করেছি। আচ্ছা, আমার একটা কথা রাখবা বলো? মুনতাহা অবাক হয়ে বলল, বলো। আমি যদি তোমাকে খাইয়ে দেই তাতে কি তোমার কোনো আপত্তি হবে? মানে যদি তুমি চাও। মুনতাহা চোখ বড় বড় করে তাকায় হাসনাতের দিকে।
হাসনাত গলার ঢোক গিলে আমতা আমতা করে বলল, না মানে যদি তুমি না চাও তাহলে থাক, তুমি নিজেই খাও। সরি, আর বলবো না, ভুল হয়ে গেছে। মুনতাহা মুচকি হেসে হা করল। হাসনাত খুশি হয়ে প্লেটে ভাত মাখল, যত্ন করে মুনতাহাকে খাইয়ে দিল। মুনতাহা অবাক চোখে হাসনাতকে দেখতে লাগল। হঠাৎ হাসনাতকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে নিজেও সরে গেল। একটা বড় পাথর এসে সোজা ওদের বরাবর এসে আয়নায় লাগল। আয়না সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। মুনতাহা মেঝে থেকে উঠে জানালার কাছে উকি ঝুঁকি মারল, তারপর ফিরে এসে পাথরটা হাতে নিয়ে চুপে চুপে জানালার বাহিরে জোরে ছুঁড়ে ফেলল। একটা আর্তনাদের শব্দ ভেসে এলো। হাসনাত ও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। মুনতাহা হাসনাতের দিকে একবার আর চোখে তাকাল। হাসনাত কিছু জিজ্ঞেস করতে গিয়েও করল না। ফের যদি মুনতাহা রেগে গিয়ে আরেকটা চড় মেরে দেয়, মুখের এই পাশটা এখনো থমথম করছে। হাত নাকি লোহা কে জানে। বিয়ের পর সব পুরুষরা পায় বউয়ের আদর ভালোবাসা, পোড়া কপালে অবহেলা আর চড় ছাড়া কিছু পড়ল না। বিকেলে শুয়ে শুয়ে হাসনাত ভাবতে লাগল, এই আমার মুনতাহা তো আগে কখনোই এমন ছিল না। এখন কেন এত ইগনোর, অবহেলা? মুখ ফুটে ও কিছু বলে না, জিজ্ঞেস করার কথা তো মনেই আনতে পারি না। ততক্ষণে মুনতাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। হাসনাত উঠে বসে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইল। এটা তো সেই হলুদ শাড়িটা যেটা আমি ওকে প্রথমবার ওকে পরতে দিয়েছিলাম। আজ ও তাকে সেই দিনের মতো মিষ্টি দেখাচ্ছে। হাসনাত গলা কেশে বলল, আচ্ছা মুনতাহা, তুমি না আগে আমাকে পারফেক্ট ডাকতে? মুনতাহা হাসনাতের দিকে তাকিয়ে বলল, মোটেও না, ছ্যাচরা ডাকতাম। ছ্যাচরা ই তো ছিল অনেকটা। কতবার আমার রুমের সামনে ঘোরাঘুরি করছিলে এই শাড়িটা পরার কথা বলে। এই জন্যই তোমাকে এই নামটা দিয়েছিলাম আমি, বলে হাসতে লাগল মুনতাহা। একটু হাসার পর আগের মতো গম্ভীর হয়ে রুম থেকে বেরিয়ে যায়। হাসনাত একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকায়। শুধু শুধু ভাবছিল এটা ওর মুনতাহা না। কিন্তু এখন আর সন্দেহ নেই, কিন্তু ও এভাবে গম্ভীর হয়ে গেল কেন? ও কি সত্যিই আমাকে ভালোবাসে না, স্বামী হিসেবে মানে না? মুনতাহা আবার রুমে এসে বলল, এই যে ছ্যাচরা, আমাকে কি দয়া করে বাজার থেকে কিছু জিনিসপত্র এনে দিতে পারবেন? সন্ধ্যার জন্য নাস্তা বানাব। হাসনাত খুশিতে মনে মনে নাচতে লাগল। তাও চুপ করে মাথা নেড়ে সায় দিল। রাতে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বজ্রপাত ও হচ্ছে। এদিকে লোডশেডিং ও হলো। রুমটা কিছুক্ষণ পর পর সাদা আলোয় আলোকিত হয়েছে উঠছে। মুনতাহা এই সময়টায় জানালার পাশে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। বৃষ্টির ছাট এসে পড়ছে ওর গায়ে, কিন্তু ও ঠায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কয়েকবার ডাকার পরও জবাব দিল না। বেড থেকে নেমে মুনতাহার পাশে এসে দাঁড়ালাম। বজ্রপাতের আলোয় দেখলাম ও গাল বেয়ে মুক্তার ধারা বেয়ে নামছে। আমি ওর মুখের নিচের হাত রাখলাম। এক ফোঁটা অশ্রু আমার হাতের তালুতে পড়ল। ও সেটা বুঝতে পেরে আমার দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, কাঁদছ কেন মুনতাহা? ও আমাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। আমি ওকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, কি হয়েছে মুনতাহা, বলো আমায়। হাসনাত, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শুনে আমি হতবাক হয়ে গেলাম। যে মুনতাহা এতদিন আমাকে কেবল অবহেলা করে এসেছে, সে আজ আমাকে এসব বলছে। আমার হাতের বাঁধন আলগা হয়ে গেল। ও আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে ছেড়ো না, আমি না হলে হারিয়ে যাব। আমাকে তোমার কাছেই ধরে রাখো, খুব ভালোবাসি তোমায়। আমি ওর কপালে একটা চুম্বন দিয়ে জড়িয়ে ধরে বললাম, কখনোই তোমাকে ছাড়ব না মুনতাহা।
পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের আলাদা করে দিবে। আমিও তোমাকে খুব ভালোবাসি বলে ওর চোখের পানি মুছে দিলাম। ও আমার পায়ের পর পা রেখে আমার কপালে একটা স্পর্শ দিল। তারপর আমার ঠোঁটে ডুবিয়ে দিল তার ঠোঁট। আমরা নিজেদেরকে একদম গভীরভাবে জড়িয়ে নিলাম। আমাদের রাতটা হয়ে উঠল অন্য স্বামী স্ত্রীদের মতো স্বাভাবিক মধুর রাত। নিজের করে নিলাম মুনতাহাকে। নিজেকে বড় সুখী মনে হচ্ছে, এতদিনে আমরা ভালোবেসে অনেক কাছে এসেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মুনতাহা আমার বুকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে। বেশ মায়াবী দেখাচ্ছে আমার জিনবুটাকে। এক গোছা চুল ওর মুখের সামনে এসে পড়েছে। সরাতে গিয়ে ওর ঘুম ভেঙে গেল। ধরপড়িয়ে উঠে বসল। নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, আমার সবকিছু অগোছালো কেন হাসনাত? রাতে তোমার অগোছালো স্বামী তোমাকে অগোছালো করে দিয়েছে। তার মানে রাতে আমরা এর মধ্যে সব ভুলে গেলে? মুনতাহা এক মুহূর্ত অপেক্ষা না করে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল। অনেকক্ষণ পর বের হলো গম্ভীর মুখে। আমি নেমে ওকে জড়িয়ে ধরতেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওর এমন আচরণে আমি প্রচণ্ড অবাক হলাম। তাকিয়ে দেখলাম ওর ফর্সা মুখ খুব লাল হয়ে গেছে, চোখটাও ফোলা আর লালচে দেখাচ্ছে। আমি ওর হাত ধরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? মুনতাহা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর গায়ের শাড়িটা সরিয়ে দিয়ে বলল, নাও আবার শুরু করো। আমি অবাক হয়ে ওর শাড়ির আঁচল আবার কাঁধে তুলে দিয়ে বললাম, এসব কি বলছো মুনতাহা? কি হয়েছে তোমার? এত যখন স্বামীর অধিকার ফলানোর ছিল প্রথমেই বলতে। এভাবে আমার আবেগের সুযোগ নিয়েছি। মুনতাহা, তুমি নিজেই আমার কাছে এসেছিলে, আমি অধিকার ফলাতে চাইনি কখনো। ভালোবাসা থেকেই কাছে এসেছি তোমার। শারীরিক ভালোবাসাটাই প্রয়োজন ছিল তোমার। ও আমার শার্টের কলার টেনে আবার কাছে টেনে এনে বলল, ভালো করে প্রয়োজনটা মিটিয়ে নাও। মনোভরে স্বামিত্ব জাহির করো। কি হলো, মাথা নিচু করে আছো কেন? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমার ভুলই হলো তোমাকে বিয়ে করা। তোমার শারীরিক প্রয়োজনটাকে ভালোবাসা ভেবে তোমাকে বিশ্বাস করে তোমার কাছে ফিরে আসাটা। হাসনাত চোখের পানি মুছে বলল, আমি সত্যিই তোমার মনটাকে ভালোবাসি। কাল রাতে যা হয়েছে তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। এমনটা আর কখনো হবে না। যা ক্ষতি করার তা তো করেই ফেলেছ, এখন ক্ষমা চেয়েও কি হবে? আমি তো আমার ক্ষতি পূরণ করতে পারবো না। সব শেষ আমার, এই যা আমার সহায় ছিল তাও আজ হারিয়ে ফেলেছি। এখন আমি কি করে? বলেই মেঝেতে লুটিয়ে পড়ল। হাসনাত ধরতে এলে হাত উঁচিয়ে বারণ করে, মুনতাহা, একদম আমার কাছে আসবা না। আমি আর এক মুহূর্ত ও তোমার সাথে থাকতে চাই না। প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও, একা ছেড়ে দাও আমায়। হাসনাত চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। মুনতাহা আরো জোরে কাঁদতে আরম্ভ করল। এতদিনের গোছানো সব পরিশ্রম জ্বলে গেল। এখন কি করে সে সামনে এগোবে? আস্তে আস্তে উঠে আয়নার সামনে এসে দাঁড়াল। নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল। শরীরে এখনো কাল রাতের চিহ্ন রয়ে গেছে। হঠাৎ আয়নায় হুজুরের প্রতিবিম্ব ভেসে উঠল। মুনতাহা মাথা নিচু করে বলল, আমি পারলাম না শেষ রক্ষা করতে। আমার সব আশা শেষ হয়ে গেল। ভেঙে পড়িস না মা, মানুষের সাথে মিলনের ফলে তুই তোর জিন শক্তি হারিয়েছিস তা ঠিক, কিন্তু মনোবলটা হারাস না। জিন শক্তি তোর কাজগুলো সহজ করে দিত, কিন্তু এখন তোর জন্য প্রতিটা মুহূর্ত ও বিপদ সংকুল। যে কোনো সময় তোর উপর আক্রমণ ঘটতে পারে যদি একবার শক্তি হারানোর ব্যাপারটা ওদের কানে পৌঁছায়। মুনতাহা চোখে মুছে বলল, এখন কি কোনো উপায় নেই আমার কাছে? উপায় ভেবেচিন্তে বের করা যাবে।
তোকে একটা বিশেষ সংবাদ দেওয়ার ছিল, সেই কারণেই আসা। বলো। হাসনাত বাসার বাহিরের বারান্দায় চুপচাপ বসে আছে, চোখ দুটো কাঁদতে কাঁদতে ফুলে গেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। কিছুই ভালো লাগছে, ইচ্ছে করছে মরে যেতে। কেন এমনটা হচ্ছে ওর সাথে? আল্লাহ, আমার ভালোবাসায় কি কোনো খুঁত ছিল, কোনো পাপ ছিল? ভাবতে ভাবতে আনমনা হয়ে গেল হাসনাত। পাশে রাখা ফোনটা বেজে উঠল। এখন তার ফোন ধরতে ইচ্ছে করছে না। কয়েকবার একটানা টোন বাজার পর কল রিসিভ করল। আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে নিষ্পাপ সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছিস তুই? খালাম্নিকে একদম ভুলেই গেলি? না খালাম্নি, ভুলিনি। কেমন আছো তুমি? ভালো আছি। তোর কণ্ঠটা এমন লাগছে কেন হাসনাত? কি হয়েছে বাবা তোর? না খালাম্নি, কিছু হয়নি, মাত্র ঘুম ভাঙল তো, তাই হয়তো। শোনো, আজ বিকালে আমার নূরজাহানকে নিয়ে আমার কাছে চলে আয় তো। কতদিন ওকে দেখি না, এখানে এসে বেরিয়ে যা। সায়েম তো নূরজাহানের ফেরার খবর শুনে খুব খুশি। বারবার বলছে আমি আমার মেয়েটাকে দেখব। নওশীন হোস্টেল থেকে ফিরবে, তাই আমরা যেতে পারছি না। তুই কিন্তু বিকেলে ঠিক চলে আসিস। নূরজাহান কোথায়? ও কিচেনে আছে। কথা বলবে? না থাক, তবে ব্যস্ত আছে যখন। বিকেলে এলে তো কথা হবেই। আচ্ছা খালাম্নি, রাখি রে। কোনো বাহানা না দেখিয়ে চলে আসিস কিন্তু। আচ্ছা। বলে ফোনটা কেটে দিল। খালাম্নি যদি বুঝতে পারে তার নূরজাহান পুরো পাল্টে গেছে, সত্যিই খুব কষ্ট পাবে। ও কি রাজি হবে যেতে? মুড তো খুব খারাপ ওর। ভাবতে ভাবতে রুমে চলে গেল। এ কি, মুনতাহা কোথায়? রুমে তো নেই। কয়েকবার ডাকতেই মুনতাহা তার পিছনে এসে বলল, ডাকছ কেন? খালামণি ফোন দিয়ে বিকেলে তাদের বাসায় বেড়াতে যেতে বলল। তুমি কি যাবে? অনেকবার করে বলল তো, তাই বলছিলাম। মুনতাহা চোখ না তুলে বিছানা গোছাতে গোছাতে বলল, কখন বের হবে? 5টার দিকে। রেডি হয়ে থেকো। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ কমানোর মতো কোনো কারণ দেখছি না। বলেই মুনতাহা কিচেনের দিকে চলে গেল। হাসনাত ধপাস করে বিছানায় বসে পড়ল। কি করে মুনতাহার রাগ ভাঙাবে? রেডি হয়ে ওরা বের হলো 5টার দিকে। আকাশে আজও মেঘ করেছে, কখন বৃষ্টি হয় বলা যায় না। হাসনাত একমনে গাড়ি ড্রাইভ করছে আর বারবার আর চোখে মুনতাহার দিকে তাকাচ্ছে। মুনতাহা গাড়ির জানালায় মাথা রেখে বাহিরে তাকিয়ে আছে। হাসনাত বুঝল এখনো মুনতাহার মন ভালো হয়নি। পৌঁছাতে এখনো আধ ঘন্টা লাগবে মোটামুটি। চা বাগানের আঁকাবাঁকা পথ দিয়ে গাড়িটা যাচ্ছে। এমন সময় হাসনাত গাড়ি থামিয়ে দিল। মুনতাহা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই নির্জন চা বাগানে গাড়ি থামালে কেন? সন্ধ্যা হয়ে আসছে, এভাবে সময় নষ্ট করে দেরিতে যাবে নাকি? তুমি একবার গাড়ি থেকে নামবে? কেন? হাসনাত নেমে এসে গাড়ির দরজা খুলে মুনতাহার দিকে হাত বাড়িয়ে দিল। মুনতাহা হাত ধরে বাহিরে বেরিয়ে এলো। একি হাসনাত, আমার চোখে পট্টি বাঁধছ কেন? এসো আমার সাথে। হাসনাতের হাত ধরে মুনতাহা হেঁটে এসে একটা জায়গায় দাঁড়াল। হাসনাত চোখের বাঁধন খুলে দিয়ে বলল, আস্তে আস্তে তাকাও। মুনতাহা চোখ খুলে দেখে ও একটা উঁচু টিলায় দাঁড়িয়ে আছে। এখান থেকে সুন্দরভাবে পুরো প্রকৃতি দেখা যাচ্ছে। মনে হচ্ছে ও আকাশের খুব কাছে দাঁড়িয়ে আছে। হাসনাত মুনতাহাকে সামনের পাহাড়ের দিকে ইশারা দিয়ে বলল, তাকাও। মুনতাহা সেই দিকে তাকিয়ে দেখে তারাবাজির আলো দিয়ে লেখা ভাসছে, রাগ করো না জিনবু, তোমাকে খুব ভালোবাসি।
হাসনাতের দিকে তাকাতেই হাসনাত একটা জ্বলন্ত মোমবাতি মুনতাহাকে দিল। একটা ফানুস হাত ধরে বলল, জ্বালিয়ে দাও জিনবু। আজ আমাদের ভালোবাসার সাক্ষী হিসেবে ও উড়ে বেড়াক দূরের আকাশে। মুনতাহার চোখে পানি টলমল করছে, ও ফানুসে আগুন জ্বালিয়ে দিল। হাসনাত ফানুসটা ছেড়ে দিতেই সেটা বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে উপরে উঠে গেল। ফানুসের গায়ে বড় করে লেখা, ভালোবাসিত। মুনতাহা হাসনাতকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। হাসনাত প্রথমে সংকোচ বোধ করলেও পরে মুনতাহাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। এমন সময় কেউ হাসনাতকে যেন পিছন থেকে টেনে পাহাড়ের শেষ কিনারায় নিয়ে গেল। মুনতাহা মুখে হাত দিয়ে চিৎকার করে উঠল। হাসনাতের পায়ের নিচের মাটি ফেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ও তাল সামলাতে পারছে না কিছুতেই। মুনতাহা তার দিকে ছুটে আসছে, কিন্তু ততক্ষণে ও পাহাড় থেকে পড়ে গেল। পাহাড়ের গায়ে একটা জোর প্রতিশব্দ বাড়ি খেয়ে বারবার ভেসে আসতে লাগল। মুনতাহার জোরে চেঁচিয়ে বলা, হাসনাত ডাকটা। শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।